ঘরের ভেতর ঘুটঘুটে অন্ধকার, শুধু দুটি বড় মনিটরের নীলচে আলোয় আলোকিত হয়ে আছে মিনহাজের ঘামে ভেজা ক্লান্ত মুখ। পেশায় সে একজন ভিডিও এডিটর। টানা 12 ঘন্টা কাজ করার পর কিবোর্ডের উপরেই মাথা এলিয়ে ঘুমিয়ে পড়েছিল সে, কিন্তু তার অবচেতন মন তখনও ঘুরপাক খাচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইমলাইনে। মিনহাজ স্বপ্ন দেখছে, স্বপ্নে সে একটি ভিডিও এডিট করছে। ফুটেজগুলো কাঁপছে, চারিদিকে হাজার হাজার মানুষের উন্মত্ত চিৎকার। ঢাকার কোনো একটি রাজপথ, হয়তোবা বিমানবন্দরের টার্মিনাল। মানুষের স্রোতের মাঝখানে আটকে পড়েছে একটি কালো এসইউভি। গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়েছে, ভেতর থেকে বের করে আনা হচ্ছে এমন একজনকে যার ছবি গত 15 বছর ধরে দেশের প্রতিটি সরকারি অফিসে ঝোলানো থাকত, শেখ হাসিনা। ফুটেজে দেখা গেছে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ছে তার উপর। গণধোলাইয়ের দৃশ্য। মিনহাজ স্বপ্নে সেই ভিডিওর কালার গ্রেডিং করছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক সিঙ্ক করছে। রেন্ডার বাটনে ক্লিক করলো সে। রেন্ডারিং হচ্ছে 98%, 99%, 100%। হঠাৎ কানের কাছে বিকট একটা শব্দ হলো। ধরফর করে ঘুম ভেঙে গেল মিনহাজের। সে বুঝতে পারল তার হাত লেগে কফির মগটা ফ্লোরে পড়ে গেছে। কপাল বেয়ে ঘাম ঝরছে তার, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। এক ঢোক পানি খেয়ে সে তার সামনে রাখা টিভির রিমোটটা হাতে নিল। চ্যানেলটা অন করতেই ব্রেকিং নিউজের লাল স্ক্রলটা তার চোখের উপর আছড়ে পড়ল। দিল্লিতে সংবাদ সম্মেলন। ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। মিনহাজের হাত থেকে রিমোটটা খসে পড়ল। তার স্বপ্ন আর বাস্তবতার মাঝখানের দেয়ালটা যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। দেশে যার নামে ফাঁসির রায় ঝুলছে, যাকে খুঁজছে ইন্টারপোল, তিনি বলছেন ডিসেম্বরে ফিরবেন। এ কি কোনো পাগলের প্রলাপ? নয়াদিল্লির চাণক্যপুরীর একটি অত্যন্ত সুরক্ষিত ভবন। বাইরের কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বাছাই করা কয়েকজন ভারতীয় সাংবাদিক এবং সাউথ ব্লকের কিছু ছায়ামূর্তির উপস্থিতিতে সেখানে অনুষ্ঠিত হলো এক অভাবনীয় সংবাদ সম্মেলন। মাইক্রোফোনের সামনে বসে আছেন শেখ হাসিনা। তার কণ্ঠে সেই পুরনো চেনা দম্ভ। কোনো রাগঢাক না করে তিনি ঘোষণা দিলেন, আমি ডিসেম্বরে বাংলাদেশে ফিরছি, আমার দল প্রস্তুত হচ্ছে। খবরটি যখন স্যাটেলাইট আর ইন্টারনেটের তার বেয়ে ঢাকায় পৌঁছালো, তখন পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক প্রবল ভূমিকম্প অনুভূত হলো। এটি শুধু একটি ঘোষণা ছিল না, এটি ছিল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিচার ব্যবস্থা এবং সরকারের প্রতি চরম স্পর্ধা। কিভাবে সম্ভব? একজন মানুষ যিনি গণ অভ্যুত্থানের মুখে জীবন হাতে নিয়ে সামরিক বিমানে করে পালিয়েছেন, যিনি এখন পর্যন্ত ভারতে কোনো অফিসিয়াল বা আইনি স্ট্যাটাস পাননি, তিনি কিভাবে ভারতের মাটিতে বসে এমন একটি ঘোষণা দেন? আন্তর্জাতিক কূটনীতির সাধারণ জ্ঞান বলে, কোনো দেশ তার মাটিতে আশ্রিত কোনো রাজনৈতিক নেতাকে তার নিজ দেশের বিরুদ্ধে এমন উস্কানিমূলক কথা বলার সুযোগ দিতে পারে না। কিন্তু ভারত শুধু সুযোগই দিল না, বরং সেই ঘোষণাকে তাদের মিডিয়া প্রোপাগান্ডার মাধ্যমে বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করল। দিল্লির এই ঘোষণার পর ঢাকার প্রতিক্রিয়া ছিল হিমশীতল এবং ইস্পাত কঠিন। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই জুলাই-আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে শুধু একটি দুটি নয়, শত শত হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের রায়ও ঘোষিত হয়ে আছে। বাংলাদেশ সরকার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার সাথে সাথেই তাকে গ্রেপ্তার করে ফাঁসির সেলে পাঠানো হবে। দেশের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে তার জন্য কোনো বিশেষ প্রোটোকল বা ভিআইপি ট্রিটমেন্ট থাকবে না। তিনি এখন কেবলই একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বাংলাদেশ ইতিমধ্যে ভারতের কাছে তাকে প্রত্যর্পণের জন্য একাধিকবার কড়া চিঠি পাঠিয়েছে। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও সাউথ ব্লক নানা টালবাহানায় সেই অনুরোধ এড়িয়ে যাচ্ছে। ভারত তাকে ফেরত দিচ্ছে না, উল্টো তাকে দিয়ে ডিসেম্বরে ফেরার এই নাটকীয় ঘোষণা দেওয়াচ্ছে। আইনি দিক থেকে দেখলে শেখ হাসিনার বাংলাদেশে ফেরাটা হলো নিজের হাতে নিজের ফাঁসির দড়ি পড়ার মতো। তাহলে কেন এই ঘোষণা? একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কি জেনে শুনে গিলোটিনের দিকে পা বাড়ায়? রাজনীতির দাবার বোর্ডে মাঝে মাঝে এমন কিছু চাল দেওয়া হয় যার উদ্দেশ্য প্রতিপক্ষকে আক্রমণ করা নয়, বরং প্রতিপক্ষের স্নায়ুর পরীক্ষা নেওয়া। শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার ঘোষণা আসলে তার নিজের মস্তিষ্ক প্রসূত কোনো সিদ্ধান্ত নয়। এটি হলো ভারতের গোয়েন্দা সংস্থার র এবং সাউথ ব্লকের একটি নিখুঁত সাইকোলজিক্যাল অপারেশন বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। ভারতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন, শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশে পাঠানো মানে তাকে সজ্ঞানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া।
কিন্তু তারা এই মিথ্যা ঘোষণাটি কেন দেওয়ালেন? এর প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বিচ্ছিন্ন, হতাশ এবং মুষড়ে পড়া কর্মীদের চাঙ্গা করা। 5 আগস্টের পর আওয়ামী লীগের তৃণমূল থেকে শীর্ষ নেতৃত্ব সবাই চরম অস্তিত্বের সংকটে ভুগছে। তারা আত্মগোপনে আছে, ভয়ে দেশ ছাড়ছে। এই মুহূর্তে যদি তাদের বলা হয় যে নেত্রী আর আসবে না, তবে দলটির কফিনে শেষ পেরেক ঠোকা হয়ে যাবে। তাই ডিসেম্বরের একটি কাল্পনিক মূলা ঝুলিয়ে রেখে সাউথ ব্লক চাইছে দলটির কর্মীদের মাঠে নামাতে, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে। দ্বিতীয় লক্ষ্য হলো বর্তমান বাংলাদেশ সরকারের স্নায়ুতে চাপ সৃষ্টি করা। ভারত দেখতে চাইছে এই ঘোষণার পর ঢাকা কিভাবে রিয়্যাক্ট করে। তারা কি ভয় পায়? তারা কি ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয়ে যায়, নাকি কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসে? এটি হলো এক ধরনের প্রক্সি গেম, যেখানে শেখ হাসিনাকে ব্যবহার করা হচ্ছে নিছকই একটি বার্গেনিং চিপ বা তুরুষের তাস হিসেবে। দিল্লি হয়তো ভেবেছিল তাদের এই সাইকোলজিক্যাল অপারেশনে ঢাকা ঘাবড়ে যাবে, কিন্তু ঢাকার মসনদে এখন যারা বসে আছেন তারা ভূ রাজনীতির কাঁচা খেলোয়াড় নন। তারা সাউথ ব্লকের এই চালকে এক অন্য মাত্রার মাস্টার স্ট্রোক দিয়ে কাউন্টার করেছেন। পাল্টা এমন একটি মনস্তাত্ত্বিক জাল বুনেছে যেখানে এই ঘোষণাটি এখন ভারতের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। কিভাবে? যদি শেখ হাসিনা সত্যি ডিসেম্বরে না আসেন, তবে তার দলের কর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা শূন্যের কোঠায় নেমে যাবে। তারা বুঝবে নেত্রী তাদের সাথে স্রেফ ভাওতাবাজি করেছেন। আর যদি তিনি আসেন, তবে তিনি সোজা গিয়ে ঢুকবেন ফাঁসির সেলে। অর্থাৎ সাউথ ব্লক এমন এক জুয়া খেলেছে যেখানে হাসিনাকে না পাঠালেও হার, পাঠালেও হার। দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে হয়তো অনেক কিছুই নিখুঁত মনে হয়, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি বা মাটির বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মিনহাজের মতো যে তরুণরা জুলাই আগস্টে বুকের রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, তারা এখন আর কোনো রাজনৈতিক দলের অন্ধ অনুসারী নয়, তারা হলো দেশের পাহারাদার। শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার ঘোষণায় তারা ভয় পায়নি, বরং তাদের চোখে মুখে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ফুটে উঠেছে। তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছে, আসুক না, আমরা তো অপেক্ষায় আছি। যে হিসাব আগস্টে মেটানো যায়নি, সেই হিসাব এবার বিমানবন্দরেই চুকিয়ে দেব। এই প্রজন্মের তরুণরা জানে, ভারত যদি কোনো সামরিক বা গোয়েন্দা সহায়তা দিয়েও শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে, তবে দেশের 17 কোটি মানুষ খালি হাতেই সেই চক্রান্ত রুখে দেবে। সাউথ ব্লক বুঝতে পারছে না যে তারা শুধু একটি সরকারের বিরুদ্ধে খেলছে না, তারা খেলছে এমন একটি প্রজন্মের বিরুদ্ধে যারা মৃত্যুকে ভয় পায় না। যদি একটি বিমান ডিসেম্বরে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে এবং মানুষ জানতে পারে যে সেখানে পতিত স্বৈরাচার আছে, তবে কয়েক ঘন্টার মধ্যে লাখ লাখ মানুষ বিমানবন্দর ঘেরাও করে ফেলবে। সেই সুনামির সামনে ভারতের কোনো ব্লুপ্রিন্টই টিকবে না। এই পুরো নাটকের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দিকটি হলো ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদী সম্পর্ক। ভারত যদি সত্যি শেখ হাসিনাকে ডিসেম্বরে বাংলাদেশে পুশ করার চেষ্টা করে, তবে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই চীন, আমেরিকা এবং ইউরোপের সাথে নিজেদের কৌশলগত সম্পর্ক নতুন করে সাজিয়েছে। ঢাকা এখন আর দিল্লির করুণার পাত্র নয়। ভারত কি সত্যিই একজন দণ্ডপ্রাপ্ত পতিত নেত্রীর জন্য একটি 16 কোটি মানুষের উদীয়মান অর্থনীতির সাথে সম্পর্ক পুরোপুরি ধ্বংস করবে? ভারতের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক এবং বিবেকবান বিশ্লেষকরাই মোদী সরকারকে সতর্ক করছেন যে শেখ হাসিনাকে নিয়ে এই অতিরিক্ত মাতামাতির জন্য ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও চরম নিরাপত্তার ঝুঁকি তৈরি হতে পারে। ডিসেম্বর মাস ঘনিয়ে আসার সাথে সাথে এই ডিসেম্বর ডিলিউশন বা ডিসেম্বরের বিভ্রান্তি একটি চরম স্নায়ুযুদ্ধে পরিণত হচ্ছে। সাউথ ব্লক চাইছে শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্স ধরে রাখতে, আর ঢাকা প্রস্তুত হয়ে বসে আছে হাতকড়া আর গিলোটিন নিয়ে। ডিসেম্বরের এক কনকনে শীতের রাত, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চারিদিক ঘন কুয়াশায় ঢাকা। রানওয়ের হলুদ আলোগুলো কুয়াশার ভেতরে এক মায়াবী কিন্তু থমথমে পরিবেশ তৈরি করেছে। ভিআইপি টার্মিনালের বাইরে সারি সারি কালো গাড়ি। র্যাব, স্পেশাল ব্রাঞ্চ এবং কমান্ডোরা পজিশন নিয়ে আছেন। তাদের চোখে মুখে এক হিমশীতল শূন্যতা। হঠাৎ এটিসি টাওয়ারের রেডিওতে একটি ক্র্যাকলিং শব্দ হলো। ভারতের আকাশসীমা পেরিয়ে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশের এয়ার স্পেসে প্রবেশ করেছে। সাউথ ব্লক তাদের শেষ তাসটি ছুড়ে দিয়েছে। তারা ভেবেছিল রাতের অন্ধকারে কড়া সামরিক পাহারায় তারা তাদের ব্ল্যাকমেইলের পুতুলটিকে ঢাকার মাটিতে নামিয়ে একটি মনস্তাত্ত্বিক বিজয় ছিনিয়ে নেবে। বিমানটি ধীরে ধীরে রানওয়ে স্পর্শ করল। চাকার ঘর্ষণে আগুনের ফুলকি উড়ল। বিশাল দানবীয় যন্ত্রটা এসে থামল টার্মিনালের ঠিক সামনে। মিনহাজ তার মেসে বসে টিভিতে লাইভ নিউজ দেখছিল, কিন্তু হঠাৎ করেই সম্প্রচার বন্ধ হয়ে গেল। ব্ল্যাকআউট। মিনহাজের বুকের ভেতরটা ধরফর করে উঠল। স্বপ্নের সেই দৃশ্যটা কি আজ সত্যি বাস্তবে রূপ নিতে যাচ্ছে? সে আর বসে থাকতে পারল না। জ্যাকেটটা গায়ে জড়িয়ে সোজা দৌড় দিল রাস্তার দিকে। ওদিকে বিমানবন্দরে তখন এক অদ্ভুত কান ফাটানো নীরবতা। বিমানের সিঁড়ি লাগানো হয়েছে, দরজা খুলল, কিন্তু সাউথ ব্লকের বাবুরা কিংবা ওই বিমানের ভেতর বসে থাকা দম্ভে অন্ধ মানুষটি কি একটি জিনিস হিসাব করতে ভুলে গিয়েছিলেন? তারা ভুলে গিয়েছিলেন আগস্টের সেই দিনগুলোর কথা। তারা ভুলে গিয়েছিলেন যে
এই দেশের মাটির নিচে এখনও তাজা রক্ত শুকায়নি। হঠাৎ বিমানবন্দরের ওই নিস্তব্ধতা ভেঙে গেল এক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী গর্জনে। এটি কোনো কমান্ডো বাহিনীর বুটের শব্দ ছিল না, এটি ছিল মানুষের গর্জন, লাখো মানুষের গর্জন। কুয়াশার দেয়াল ভেদ করে বিমানবন্দরের বাউন্ডারি ওয়াল ভেঙে টার্মিনালের ছাদ থেকে রানওয়ের চারপাশ থেকে হঠাৎ করে বন্যার জলোচ্ছ্বাসের মতো মানুষ ঢুকতে শুরু করলো। তারা কেউ কোনো রাজনৈতিক দলের কর্মী নয়, তারা এদেশের সাধারণ ছাত্র জনতা। তাদের হাতে কোনো আধুনিক অস্ত্র নেই, তাদের চোখে শুধু জ্বলছে আগস্টের সেই বন্ধুদের হারানোর দাও দাও আগুন। তারা যেন আসমান থেকে নেমে আসা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি, যে আবাবিল পাখিরা ঠোঁটে আর পায়ে ছোট ছোট পাথর নিয়ে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। আজ সেই আবাবিল পাখির মতোই বাংলার ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছে রানওয়ের বুকে। কমান্ডোরা তাদের অস্ত্র নামিয়ে নিল, কারণ তারা জানে এই সুনামির সামনে কোনো অস্ত্রই কাজ করবে না। বিমানের দরজায় দাঁড়ানো মানুষটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ভেবেছিলেন তিনি এসে আবার দম্ভ ভরে নির্দেশ দেবেন, কিন্তু তার চোখের সামনে এখন শুধু মানুষের সমুদ্র। আবাবিল পাখিরা চারদিক থেকে ঘিরে ফেলেছে তার বিমানটিকে। খুনি খুনি, লাখো কণ্ঠের এই স্লোগানে থরথর করে কাঁপতে লাগলো বিমানের কাজ। কেউ তাকে স্পর্শ করলো না, কোনো শারীরিক আঘাত করলো না, কারণ এই তরুণেরা জানে তাকে গণপিটুনি দিয়ে মারার চেয়েও বড় শাস্তি হলো তাকে সেই আইনের কাঠগড়ায় দাঁড় করানো, যে আইনকে সে নিজের পকেটের খেলনা বানিয়েছিল। তারা বিমানটির চারপাশে এমনভাবে ঘিরে ফেললো যেন একটি মাছিও সেখান থেকে গলে বের হতে না পারে। মিনহাজ তখন ভিড়ের একদম সামনে দাঁড়িয়ে, তার চোখে পানি, কিন্তু ঠোঁটে এক অদ্ভুত তৃপ্তির হাসি। স্বপ্নের সেই দৃশ্যটা আজ সত্যি হয়েছে, তবে কোনো বিশৃঙ্খলার মাধ্যমে নয়, একটি জাগ্রত জাতির অজেয় ঐক্যের মাধ্যমে। হাজার মাইল দূরে দিল্লির সাউথ ব্লকের কন্ট্রোল রুমে বসা গোয়েন্দা কর্মকর্তাদের স্ক্রিন তখনও কাঁপছে। তারা স্যাটেলাইটে দেখছে তাদের পাঠানো তুরুপের তাসটি এখন লাখো আবাবিল পাখির খাঁচায় বন্দী। উই হ্যাভ লস্ট হার, দ্য পিপল টুক ওভার, একজন ভারতীয় কর্মকর্তা কাঁপা কাঁপা গলায় বললেন। দাবার বোর্ডের রাজা আজ বোরেদের হাতে বন্দী। রানওয়ের হলুদ আলোয় আজ কোনো পরাশক্তির ছায়া নেই, আছে কেবল একটি স্বাধীন অকুতভয় প্রজন্মের লাল সবুজ অহংকার। খেলার শেষ চালটি দিল্লি দেয়নি, দিয়েছে বাংলার তারুণ্য। ডিসেম্বরের এই হিমশীতল ভোরে কুয়াশা চিরে যখন নতুন সূর্যটা উঠল, তখন পৃথিবীর ইতিহাস সাক্ষী হলো এক নতুন মহাকাব্যের, যেখানে স্বৈরাচার আর আধিপত্যবাদের অহংকার চিরতরে লুটিয়ে পড়েছে আবাবিল পাখিদের পায়ের কাছে। খেলা শেষ, আর এই মাটি আজ চিরতরে মুক্ত।